স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গাজায় 2 বছর পর বন্ধ হলো বর্বরতা, সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা, ঘরে ফিরছে মানুষ। ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে আলোকচিত্রী শহীদুল আলম কাল ফিরবেন ঢাকায়। পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে গণভোটের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের। নির্বাচন দিতে হবে, গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। দেশের বাজারে স্বর্ণের দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না, ব্যবসায় নেতিবাচক প্রভাব। এবারে বিস্তারিত। দীর্ঘ 2 বছর পর ফিলিস্তিনের গাজায় বন্ধ হলো ইসরায়েলি বর্বরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আজ কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা, বাড়িঘরে ফিরছে উপত্যকার মানুষ। স্থানীয় সময় দুপুর দলে দলে বাড়িঘরে ফিরতে শুরু করে ফিলিস্তিনের রক্তাক্ত গাজা উপত্যকার বাসিন্দারা। এই শিশুদের হাসি আর উচ্ছ্বাস মাতৃভূমিতে ফিরতে পারার আনন্দের। এই অনুভূতি যেন সবকিছু ফিরে পাওয়ার। ইসরায়েলি মন্ত্রিসভা সকালে গাজায় যুদ্ধবিরতি অনুমোদনের পরপরই তা কার্যকর হয়। নির্দিষ্ট জায়গা থেকে সরে যেতে শুরু করে দেশটির সেনারা। প্রথম ধাপে কয়েকটি ব্রিগেড ও ডিভিশনকে গাজা শহর থেকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। যুদ্ধবিরতি কার্যকরের পর দুর্ভিক্ষ নিপীড়িত গাজায় ত্রাণবাহী ট্রাক ঢোকার অনুমতি দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী 72 ঘন্টার মধ্যে ইসরায়েলের জিম্মিদের মুক্তি দেবে হামাস। জনবহুল এলাকা থেকে সেনাবাহিনী সরে যাওয়ার পরও গাজার শতকরা 53% জমি এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। 2023 সালের 7 অক্টোবর ভোরে হামাস ইসরায়েলের অভ্যন্তরে আচমকা হামলা চালিয়ে অনেককে হত্যা ও জিম্মি করে। ওই দিন থেকে গাজায় নজিরবিহীন হামলা শুরু করে ইসরায়েল। গাজা উপত্যকায় টানা 2 বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় 67,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 20,000-এর বেশি শিশু ও 12,500 নারী রয়েছে। ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ ঘরবাড়ি ও স্থাপনা। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন বাংলাদেশের আলোকচিত্রী ও অধিকার কর্মী শহীদুল আলম। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বিকেলে তিনি ইস্তাম্বুলে পৌঁছান। বাংলাদেশ দূতাবাসের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান ইস্তাম্বুলের শহীদুল আলমকে স্বাগত জানান। তার মুক্তি ও ইসরায়েল থেকে প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে শহীদুল আলম কাল ভোরে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। গাজামুখী ফ্রি প্যালেস্টাইন ক্যাম্পেইনের একটি জাহাজ থেকে গত বুধবার আলোকচিত্রী শহীদুল আলমকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে তাকে কারাগারে নেওয়া হয়। এবার অন্য প্রসঙ্গ। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে 15 নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ ঢাকায় এক সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন পিআর পদ্ধতিতে হবে কিনা তা গণভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার, জাতীয় পার্টির নিবন্ধন বাতিল এবং জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন সহ 5 দফা দাবিতে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। জামায়াতের নেতারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ ও আগামী নির্বাচন দিতে হবে। জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে। সেই গণভোট 15 নভেম্বরের ভিতরে শেষ করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দরমহলে বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন
নির্বাচন ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকা খুবই জরুরি বলে মনে করেন তারা। থানার ওসি সাহেব, ডিসি সাহেব, ইউনো সাহেব, সচিবালয়ের কর্মকর্তা এবং আমলা যারা আছেন, ইভেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। পিআর পদ্ধতি জনগণ চায় কিনা তা গণভোটের মাধ্যমে যাচাইয়ের দাবি জানান জামায়াতের নেতারা। জুলাই চার্টারের মধ্যে থাকবে এবং সেগুলোর ভিত্তিতে গণভোট দিতে হবে এবং সেই গণভোটের মধ্যে পিআরের প্রস্তাবকে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা বলেছি আপনি গণভোটে দিয়ে দেন, পিআরের পক্ষে জনগণ কি মতামত দেয়, জনগণ যদি পিআরের পক্ষে মত দেয় সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিআর পদ্ধতি না মানে আমরা জামাত ইসলামী সেই প্রস্তাব মেনে নেব। সমাবেশ শেষে মিছিল বের করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। এটি পুরানা পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে শেষ হয়। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির বিষয়টি ফয়সালা করতে হবে, এমনটাই বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজ ঢাকায় এক সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, সংস্কারের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলের অপকর্মের বিচার নিশ্চিত করতে হবে। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতি সহ 4 দফা দাবিতে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ করে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। বৃষ্টি উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে যোগ দেন। জুমার নামাজের পর শুরু হয় আনুষ্ঠানিকতা। এই দেশের শ্রমিকদের উপর গুলি চলেছিল। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। তারা নতুন বাংলাদেশ গড়তে সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন দাবি করেন। পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আপনারা যদি ভালো কথা না শোনেন, পীর সাহেব চরমোনায় যদি গণ আন্দোলনে ডাক দেন, আবারও আমরা জুলাই আন্দোলনের মতো কারাগারে রাস্তায় নেমে আসতে আবারও রাজি আছি ইনশাআল্লাহ। বাংলাদেশে যেভাবে ধ্বংসের রাজনীতি হয়েছে, প্রতিহিংসার রাজনীতি হয়েছে, জিহাদের রাজনীতি হয়েছে, লুটপাটের রাজনীতি হয়েছে, ভারতের বিপক্ষের শক্তি ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে এবং বিদেশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ। প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে তা গণভোটের মাধ্যমেই ঠিক হবে। আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। গণভোট নির্বাচনের দিন হবে কেন? কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু এখন ঘুমান্ত নয়, আমরা কিন্তু সজাগ। আপনাদের আচরণ মানুষ দেখেছে বারবার, আর বাংলাদেশের মানুষ প্রতারিত হবে না। আমাদের পরিষ্কার কথা হলো যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে। সমাবেশ শেষে মিছিল বের করে ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় এটি শেষ হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার একমাত্র পথ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। তাই যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার গঠন না হবে ততক্ষণ গণতন্ত্রের উত্তরণ সম্ভব নয়। আজ রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতীক পেতে কাউকে বাধা দেয়নি বিএনপি, বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের এখতিয়ারে। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত 1990 সালের 10 অক্টোবর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে নিহত হন নাজির উদ্দিন জিহাদ। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে জিহাদ একটি অবিস্মরণীয় নাম। যে
দিনটি উপলক্ষে শুক্রবার রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে শহীদ জিহাদ স্মৃতি পরিষদ। আলোচকরা নাজিরউদ্দিন জিহাদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন বিএনপির নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নির্বাচনের ঘোষণা দিয়েছেন যে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যারা পিআর পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না। বিএনপির মহাসচিব বলেন, শেখ হাসিনা এদেশের বিচার ব্যবস্থা সহ সবকিছু ধ্বংস করে দেন। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। এনসিপির শাপলা প্রতীক ইস্যু নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। আজকের সংবাদপত্রে দেখলাম কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা যে কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? এছাড়া চিত্রগ্রাহক শহীদুল আলমের মুক্তির জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অবিলম্বে তাকে মুক্তি দাবি করছি। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বর্ণ এখন দেশের সাধারণ মানুষের কাছে দুর্মূল্যের ধাতু। প্রতি ভরি 2 লাখ টাকা ছাড়িয়েছে। তাই গয়না কেনায় পড়েছে ভাটা, বেকায়দায় ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারেও দাম বেড়েছে। স্বর্ণের বাজার কবে নাগাদ স্বাভাবিক হবে জানা নেই কারো। চোখ জুড়ানো আর মন ভুলানো সব গহনা, জুয়েলার্সের দোকানে সাজানো অত্যন্ত মূল্যবান ধাতু স্বর্ণের এসব গহনা এখন মধ্যবিত্তের কাছেও আকাশকুসুম স্বপ্ন। 2010 সালে 22 ক্যারেট স্বর্ণের দাম ছিল 32,100 টাকা। 15 বছর পর প্রায় 6 গুণ বেড়ে সেই দাম ছাড়িয়েছে 2 লাখ টাকা। চলতি বছর বিশ্ববাজারের সাথে সমন্বয় করে স্বর্ণের দাম বেড়েছে প্রায় 45 বার, যার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এই ধাতু। এখন তো 2 লাখ টাকা ক্রস করার কারণে আপাতত আর স্বর্ণ কেনা, কাউকে গিফট দেওয়া এই অ্যাবিলিটি নাই, আর সম্ভবত আর কেনা হবে না। একটা মেয়ে বিয়ে দিতে হলে তো একটা কিছু কিনতে বা মেয়েকে দিতে হচ্ছে, ওইটা ক্রয় ক্ষমতা এখন গরিব মানুষের নেই। বড় লোকরা তো কিনতে পারছে, আর আমরা মধ্যবিত্তরাও কিনতে পারছি না, গরিব মানুষরাও কিনতে পারছি না। স্বর্ণের দাম অনেক বেশি, অনেক বেশি হওয়ায় স্বর্ণ এখন কম দিতে হইতেছে বউকে। ব্যবসায়ীরা বলছেন, আকাশ ছোঁয়া দামের কারণে স্বর্ণ বিক্রি অনেকটা স্থবির। শুধু কিছু বড় ব্র্যান্ডের জুয়েলার্সে ক্রেতা রয়েছে, কিন্তু সাধারণ ব্যবসায়ীদের অবস্থা একেবারেই ভালো নেই। কাস্টমার খুব চিন্তা ভাবনা করে, আইসার দাম শুনে বেরোয় যায়, ভ্যাট দিতে চাইছে, মজুরি দিতে চাই না, মজুরি কিছুই দেবো না। এবং আমাদের পারিপার্শ্বিক দিক দিয়ে এবং বাজারের আমাদের ব্যবসাটা খুবই খারাপের দিকেই যাচ্ছে। এখন যে আগের তুলনায় ব্যবসা অনেক কম, কারণ গোল্ডের বাজার বাড়ার কারণে, আর গোল্ডের বাজার এমনভাবে বাড়ছে, পার্ট বাই পার্ট বেড়ে যাচ্ছে, প্রতিদিন রেগুলারলি বেড়ে যাচ্ছে। এই জন্য কাস্টমার একটু থমকে গেছে। স্বর্ণের বাজারে কেন এমন অস্থিরতা জানালেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। গোল্ডের বাজার তো আমরা ধরে রাখতে পারি না, ইন্টারন্যাশনাল মার্কেট যদি বাড়ে আমাদের সাথে সাথে এটাকে সংযোজন করতে হয়। আর এটা আমরা অনেকে ভাবে হয়তো জুয়েলার্স অনেক খুশি, কিন্তু আপনি যদি গ্রাহকের হিসাব করেন, আমাদের গ্রাহক কিন্তু প্রতিদিন কমে যাচ্ছে। এমন পরিস্থিতি মোকাবিলা ও স্বর্ণ ব্যবসা গতিশীল করতে সরকারি উদ্যোগের পরামর্শ দেন তিনি। আমাদের ব্যবসায়ীদের জন্য সরকারও যেন ট্যাক্স পায়, ভ্যাট পায়, এগুলোর জন্য আমরা বলবো যে কোনো একটা ব্যাংকে যদি সুযোগ করে দেওয়া হয় যে তারা আমাদের ব্যাংকের মাধ্যমে আমরা গোল্ডটা নিতে পারবো, তাহলে আমরা বুকসের মাধ্যমে ব্যবসাটা করতে পারি এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারাও হয়তো উৎসাহিত হবে এই বিজনেসে আসার জন্য। দেশের বাজারে শুক্রবার পর্যন্ত প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ 2,09,101 টাকায় বিক্রি হয়। এছাড়া 21 ক্যারেট প্রতি ভরি 1,99,594 টাকা, 18 ক্যারেট 1,71,088 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,42,301 টাকা নির্ধারণ করা হয়েছে। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
কুমিল্লার দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে তিনি গণসংযোগে গিয়ে উপজেলার কাচিসার এলাকায় এ প্রতিবাদ জানান। দেবিদ্বার চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় ওই অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে 14.5 কিলোমিটারের এই সড়ক সংস্কার না করায় খানাখন্দ দেখা দিয়েছে, ফলে ভোগান্তিতে পড়েছে মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমেরিটাস অধ্যাপক, কথা সাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে আজ বিকেল 5টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের বয়স হয়েছিল 74 বছর। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কাল সকাল 10:30টায় অপরাজেয় বাংলার সামনে রাখা হবে। এরপর সকাল 11টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 3 অক্টোবর হার্ট অ্যাটাকের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত করে দিয়েছে চারুকলা অনুষদ। গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম জানান, অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়নি। পরবর্তী সময়ে উদযাপন করা হবে। শনিবার একটি মিটিং করে পরবর্তী সময়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, তাকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে আপত্তি তোলা হয়েছে, অথচ আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। নানা প্রতিকূলতা সত্ত্বেও দেশে খামারিরা সরকার নির্ধারিত দামেই ডিম বিক্রি করে যাচ্ছেন বলে জানিয়েছেন পোলট্রি খাতের ব্যবসায়ীরা। তবে বারবার হাত বদলে বাড়ে ডিমের দাম। এতে ভোক্তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি লোকসানে পড়েন খামারিরা। বিশ্ব ডিম দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। ছোট্ট একটি খোলসের মাঝেই মানব শরীরের জন্য প্রয়োজনীয় প্রায় সব পুষ্টি উপাদান, বলছি ডিমের কথা। এমন উপকারী একটি খাদ্যপণ্যের গুণমান সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বব্যাপী পালন হয় ডিম দিবস। দেশেও সরকারি বেসরকারি উদ্যোগে এবার ঘটা করে ডিমের উপকারিতা সম্পর্কে মানুষকে জানাতে নানা আয়োজন করা হয়। দিনটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর খামার বাড়িতে একটি শোভাযাত্রা বের হয়। প্রাণী সম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শোভাযাত্রা শেষে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় পোল্ট্রি খাতের ব্যবসায়ীরা জানান, সরকার নির্ধারিত দামে খামারিরা এখনও ডিম বিক্রি করে যাচ্ছে। দাম বৃদ্ধি নিয়ে বেশ কিছু কারণ তুলে ধরেন তারা। আপনারা ডিমের দাম বেঁধে দিয়েছেন গত 1-1.5 বছর আগে। এখন পর্যন্ত একটা খামারিও আমার মনে হয় ওই দামে চেয়ে 1 পয়সা বেশি ডিম বেচে নাই, এখন পর্যন্ত না। তা কাজে বারবার আমরা খামারিদেরকে ধাক্কা দেই, এখনো ভোক্তা অধিকার আমাদেরকে কেস উঠায় নাই, এখনো কম্পিটিশন কমিটি আমাদের কেস উঠায় নাই। আমাদের এখনো প্রতি মাসে অ্যাসোসিয়েশনগুলা এবং ব্যক্তিগত আমরা কয়েকটা কোম্পানি হাজির হতে হয়। তা আমাদের যদি এত বাধা হয় তাহলে আমরা কি করে প্রোডাকশন করব? যারা স্টোর করে, যারা বিক্রি করে, তাদেরকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিভিন্ন দুর্যোগের সময় ক্ষতির মুখে পড়েন খামারিরা। সেসব খামারিদের পাশে দাঁড়ানোর কথা জানান তিনি। হঠাৎ কোনো ডিজিজের প্রকোপ হলে সেই জায়গাটায় তাদের কিছুটা হলেও যদি আমরা প্রণোদনা দিতে পারতাম, অল্প কিছু হলেও তাদের পাশে যদি দাঁড়াতে পারতাম, এই জায়গাটা ম্যাডাম একটু আপনি যদি একটু আমরা চেষ্টা করছি। আপনি জানেন ম্যাডাম যে আমরা অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একটা প্রস্তাবনা গেছে। আলোচনা সভায় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ডিমের দাম বাড়লেও খামারিদেরকেই লোকসান করতে হয়। এজন্য বিপণন ব্যবস্থাপনায় ত্রুটির কথা উল্লেখ করেন তিনি। আমরা যে 7টা হাত আছে, সে 7টা হাতের দৌরাত্ম আবার আছে। তো সে 7টা হাতের মধ্যে কোন হাতটা বেশি শক্তিশালী আমি জানি না, কিন্তু আমাদের হাতের সংখ্যা কমাতেই হবে।
মানে কারওয়ান বাজারে আসার পরেও মানে শুধু এর পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়েছে। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। মুরগির খাবার বা ফিড দেশেই তৈরির উপর জোর দেন উপদেষ্টা। ডিম হলেই হবে না, ডিমটাকে নিরাপদ হতে হবে। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজারে চড়া দামের আগুনে পুড়ছে ক্রেতা। সবজি, মাছ কিংবা মুদি পণ্য সবকিছুর দাম নিয়ে ক্ষোভ উগরে পড়ছে নিম্ন ও মধ্যবিত্তের। বিশেষ করে সবজির দাম নিয়ে অভিযোগ বেশি। ৬০ টাকার নিচে সবজি মেলা দায়। নিষেধাজ্ঞার অজুহাতে বেড়েছে মাছের দামও। শরৎ একেবারে শেষ প্রান্তে, দুয়ারে দাঁড়িয়ে হেমন্ত। ঋতুর এই পালাবদলের মাঝেই বাজারে গেলে দেখা মিলবে শীতের আগাম সবজি। মাঝে মাঝে থেমে থেমে চলা বৃষ্টির পানিতে ভিজছে সেসব সবজি, কিন্তু ক্রেতার মন ভিজছে না, উল্টো পুড়ছে দামের আগুনে। রাজধানীর কারওয়ান বাজারের বিক্রেতারা জানালেন, শীতের আগাম সবজিগুলোর মধ্যে টমেটো ১২০ থেকে ১৫০, গাজর ১২০ ও মূলা ৬০ টাকায় বিক্রি করছেন তারা। আমরা খেটে খাওয়া মানুষের জন্য এটা না বিশ্বাস উঠে যাচ্ছে, এই জন্য কথা বলতে ভালো লাগে না। তুলনামূলক কিছুটা বেশি দামগুলোতে। টমেটো ধরেন হচ্ছে ১০০, ১১০, ১২০-এ সেল করতেছে। সবজিও আছে কিন্তু তুলনামূলক দাম বেশি। টমেটো আছে ১২০ টাকা, সিম আছে ১৬০ টাকা, শসা আছে দেশিটা ৮০ টাকা, পটল আছে ৭০ টাকা, উস্তে আছে ১০০ টাকা ভালোটা। আজকে প্রায় ১ মাসের মধ্যে তো সবজির দাম বেশি। টমেটো ১২০ টাকা, ইন্ডিয়ান টমেটো, আমাদের দেশিটা এখন নাই। গাজর চায়না গাজর ১২০ টাকা। একমাত্র আলুর দামই এখনো পর্যন্ত স্বস্তি দিচ্ছেন ক্রেতাকে। পেঁয়াজের ঝাঁজও আগের মতোই। পেঁয়াজ হচ্ছে যে ৮০ টাকা কেজি, আলু ২৫ টাকা কেজি, আদা ২০০ টাকা। দেশি মরিচ তো একদমই নাই। ইন্ডিয়ার মরিচের কারণে তো বাংলাদেশের মরিচ এখনো আছে। কাঁচা মরিচের দাম আমার কাছে ভালোই বেশি লাগছে। ২ সপ্তাহ একটু কম ছিল, এবার একটু বেশি। এখন তো সিজন, তারপরেও বাজারের দাম বেশি। মাছ নিয়ে হঠাৎই অরাজকতা শুরু হয়েছে। ঠুনকো এক কারণ দেখিয়ে বেড়েছে বিভিন্ন প্রজাতির মাছের দাম। সবকিছুর ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে দাম একটু বেশি। ইলিশ মাছ আপনার এখন তো বন্ধ। ইলিশ বন্ধের কারণে এখন আপনার এই সমস্ত মাছটা আমদানি হইতেছে, আবার দামও বেশি, সাইজের উপরে দাম। আজকে ইলিশ মাছ না, আজকে অন্যান্য মাছের দাম আরো বৃদ্ধি। বাজারে চাহিদা মতো মিলছে সয়াবিন তেল। এছাড়া চাল ডাল আগের চড়া মূল্যেই স্থিতিশীল রয়েছে। শুক্রবার আসলে প্রতি জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কাজে এটা মনিটরিং হচ্ছে। তাহলে কমিশন কমাই দিচ্ছে। আগে গায়ে লাগার থেকে লিটারে ৫ টাকা কম বিক্রি হতো, এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে ৫ লিটার ৯২০। চালের দাম একভাবে আছে, বাড়াও নাই কমও নাই। যদি একটু কম হয় তাহলে সবার জন্য একটু ভালো হয়। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার গরুর মাংস প্রতি কেজি ৭৫০ এবং খাসি ১,২০০ টাকায় বিক্রি হতে দেখা যায়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, এরপর থাকছে শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদ করিনা মাচাদো। শান্তিতে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় রাজনীতিবিদ মারিয়া করিনা মাচাদো। আজ নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে তার নাম ঘোষণা করা হয়। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় লড়াইয়ে অনবদ্য অবদানের জন্য করিনা মাচাদোকে মনোনীত করা হয়। তিনি দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে সক্রিয় রয়েছেন। নরওয়েজিয়ান নোবেল কমিটি এক ঘোষণায় জানায়, মারিয়া করিনা মাচাদো সম্প্রতি লাতিন আমেরিকায় সাহসিকতার অন্যতম উদাহরণ হয়ে উঠেছেন। গভীর বিভাজনে জর্জরিত ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর মধ্যে ঐক্যের প্রতীক হয়ে উঠেছেন ৫৮ বছর বয়সী এই রাজনীতিবিদ। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গাজায় ২ বছর পর বন্ধ হলো বর্বরতা, সরে যাচ্ছে ইসরায়েলি সেনারা, ঘরে ফিরছে মানুষ। ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে আলোকচিত্রী শহীদুল আলম কাল ফিরবেন ঢাকায়। পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়ে গণভোটের দাবি জামায়াত ও ইসলামী আন্দোলনের।
এবং দেশের বাজারে স্বর্ণের দামে কিছুতেই লাগাম টানা যাচ্ছে না, ব্যবসায় নেতিবাচক প্রভাব। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।